আশরাফ কায়সার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি। আপনি জানেন যে ডক্টর ইউনূস বলেছেন অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল করছে। আমরা জানি যে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে যাতে করে আওয়ামী লীগ ফিরে আসে এবং এই দেশকে অস্থিতিশীল রাখা যায়, অস্থিতিশীল হয়ে যায়। আপনি কি মনে করেন যে এই অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে বা আমরা যেরকম সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি আমাকে রাইট ট্র্যাকে আছে কিনা বা বড় রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে কিনা প্রয়োজনীয়তাটা? আমরা একেবারে রাইট ট্র্যাকে নাই এবং রাজনৈতিক দলগুলো সেটা বুঝতেও পারছে না। দেখুন, আওয়ামী লীগের যে পালিয়ে যাওয়া শক্তি, তারা তো বাজারে তাদের ভোট আছে, তাদের টাকা আছে, তাদের প্রভাব আছে। এখন রাজনৈতিক দল যারা বাজারে এখন আছেন তাদের প্রত্যেকেরই ওটার উপরে নজর আছে, ওই লোকগুলোর ব্যাপারে নজর আছে, ওই প্রভাবের উপরে নজর আছে। এবং নির্বাচন যখন হবে আওয়ামী লীগের ভোট কে টানতে পারেন, কার দিকে যেতে পারে, এই অঙ্ক তারা কষতে শুরু করেছেন। শুধু কি অঙ্ক কষার ব্যাপার এখানে? আমি তো এরকমও শুনেছি যে আওয়ামী লীগ চায় এবং আওয়ামী লীগের সহযোগী দেশ বন্ধুরাষ্ট্র বরাবর যেভাবে সহযোগিতা করেছে তারাও চায় যে আওয়ামী লীগের ভোটটা এবার জামাতকে দেয়া হোক বা রাইট উইং জোটকে দেয়া হোক, যাতে করে সারা বিশ্বে এটা দেখানো যায় যে হাসিনার পরবর্তী সময় এখানে দক্ষিণপন্থীদের উত্থান হলো। দেখুন, ভারত 5ই আগস্টের পর থেকে বলছে বাংলাদেশ ইসলামী জঙ্গিরা দখল করে নিয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। এখন নির্বাচনে যদি রাইটিস্টরা বা দক্ষিণপন্থীরা জোট গঠন করে এবং তার সাথে যদি এনসিপিও অ্যাড হয়, তারপরে যদি তারা ক্ষমতায় চলে আসে, ভারতের সেই প্রেডিকশন 12 মাস আগে যেটা করেছিল সেটি সফল বলে তারা বিশ্বে প্রচার করতে পারবে। তাদের জন্য এটি একটি বড় ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ যে প্রত্যাবর্তনের ছক কষছে, তাতে ওই ডিজাইনটা তাদের একটা প্রথম পাটাতন হিসাবে তারা ব্যবহার করতে পারবে। যে দেখো, আমরা বলেছিলাম হাসিনার বিকল্প নাই, হাসিনা গেলে রাইটিস্টরা পাওয়ারে আসে। তারপরে যেটি হবে যে আওয়ামী লীগ তো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এবং তারা ওই নির্বাচনের পরে তাদের ওই সব সদস্যকে, যেরকম করে ধরেন শিবিরের সদস্যরা আপনার সাধারণ ছাত্র এবং বৈষম্য বিরোধী হয়ে পরবর্তীতে নিজেদেরকে শিবির বলে প্রকাশ করেছে, আওয়ামী লীগ ওই রুট ফলো করবে। তারা ভোট দেবে, কাজকর্ম করবে, তারপর এক সময় বলবে যে আমরা ছদ্মবেশী আওয়ামী লীগ ছিলাম জামাত ইসলামের ভিতরে অথবা এনসিপির ভিতরে অথবা বিএনপির ভিতরে। কাজেই ভারত আওয়ামী লীগকে সাংঘাতিকভাবে পরিকল্পনার দিক থেকে এরকম একটি সম্ভাবনার জায়গা খুঁজে বের করেছে যে ভারত, আপনি কি দেখবেন খেয়াল করে, ইনক্লুসিভ নির্বাচন চায়। কেননা গত 3টি নির্বাচনে তারা এই শব্দটি কিন্তু জানতো না। এখন তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, অতি সত্বর নির্বাচন চায়। কেননা তাহলে তাদের যে পরিকল্পনা সেটা স্টেপ 1 বা ফেজ 1 তারা বাস্তবায়ন করতে পারবে। আমার মনে হয় যে ইনক্লুসিভ নির্বাচন বলতে ভারত যা বুঝিয়েছে সেটা আমার ধারণা তারা বুঝে গেছে এটা সম্ভব না, সুতরাং তারা নেক্সট পরিকল্পনায় আছে। সেটি তো আওয়ামী লীগকে নিয়েই তারা বলে, কিন্তু আপনি জানেন যে রাজনীতির খেলা দেন দরবারের খেলা, নেগোসিয়েশনের খেলা। সেটি যখন চাবে তখন আপনি সেই আওয়ামী লীগ হয়তো মানে বাস্তবিকভাবেই এরকম নির্বাচনে অংশগ্রহণ করার অবস্থায় নাই। 300টি আসনে প্রার্থী দেওয়া তো দূরের কথা। কাজে তখন তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, একটি দল বাইরে রেখে নির্বাচন করলা। আপনি তখন আরো সতর্ক হবেন যে ভারত আর কোনো ইস্যু তুলে ধরে কিনা। সময় একেবারেই কম। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনার কাছে শুনতে চাই, আপনি জানেন যে পতিত আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছে, এটা নিয়ে জাতীয় দৈনিকেও এসেছে, এবং তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়, ফিরে আসতে চায়, আবার অস্থিতিশীল করার জন্য নানাভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আপনারা রাজনৈতিক দল হিসেবে কতটুকু সচেতন? আসলে আপনার ভবিষ্যতে কি ক্ষমতাটাই মুখ্য, নাকি আপনারা কি মনে করেন যে পতিত আওয়ামী লীগ আসলেই পতিত সব অর্থে? আওয়ামী লীগ যে এখন কিছু প্রস্তুতি নিচ্ছে, এটা তো হঠাৎ করে আজকে আমরা জানতে পারছি ব্যাপারটা কিন্তু তা না। তাদের বিভিন্ন কল রেকর্ডগুলো আমরা পেয়েছি, সেটা হয়তো জাস্টিফিকেশনে সত্য মিথ্যা বা ফ্যাক্ট চেকে পুরোটা বোঝা যায়নি, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারি, এদেশের জনগণ বুঝতে পারে যে আওয়ামী লীগ শেখ হাসিনা বা তার কিছু পরিবারের লোকজন সহ পালিয়ে গেলেও তাদের তো দোসররা এখন অনেকে আছে। তারা নিশ্চয়ই বসে থাকবে না, বসে থাকার কথা না, কারণ তাদেরও তো একটা আদর্শের সংগঠন করে, তাদের তো একটা স্পিড আছে এবং সেই স্পিড নিয়ে তো তারা কাজ করবে, এটাই স্বাভাবিক ধরে নিয়ে আপনাকে করতে হবে। কিন্তু আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে তার বিপরীতে আমরা যারা আছি আমরা কি করছি। আপনি কোনো প্রতিপক্ষকে, আমরা কি বলি, কোনো প্রতিপক্ষকে আপনি যখন ছোট করে ভাববেন তখনই সে আপনার জন্য বড় হয়ে উঠবে।
এবং আপনি যখন বিজয়ী হবেন ধরে নিয়েছেন যে আমি বিজয়ী হয়েছি, এমন যে আমার আর পরাজয় নাই, ওখান থেকে আপনার পরাজয় শুরু হবে। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এই জায়গাটা আমি বলছি, এই জায়গাটায় দেখেন, এই জায়গাটা হচ্ছে কি আওয়ামী লীগ যে স্লোগান দিয়েছে সেই একই স্লোগান এখন আমরা কেউ কেউ দিচ্ছি। আওয়ামী লীগ যে পন্থা অবলম্বন করেছে সেই পন্থা আমরা কেউ কেউ এখন অবলম্বন করছি। আওয়ামী লীগ যে দর্শনটা দিয়েছিল সেই একই দর্শনে আমরা কেউ কেউ এখন জনগণের কাছে যাচ্ছি। সুতরাং সেরকম জায়গায় আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানটা যে ঐক্যের ভিত্তিতে হয়েছে সেই ঐক্যের জায়গাটা বিনষ্ট কোথায় কোথা থেকে হচ্ছে, কোথা থেকে হচ্ছে এখনো, সেই জায়গাটা যদি আমরা চিহ্নিত করে ওটার যদি আমরা কি বলে যে তৈরি করতে না পারি, ওই জায়গাটা ভিত্তি তৈরি করতে না পারি, তাহলে এই ষড়যন্ত্রটা কতটা আন্তরিকভাবে করতে চান সেই প্রশ্নটাও রাখতে চাই। আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে আপনি তো বলছেন যে আওয়ামী লীগ যে স্লোগান দিয়ে গেছে এখন আমরা সেরকম স্লোগান দেখতে চাই, সবাইকে রাজাকার বলা, যারা বিরোধিতা করেছে। এখন আমরা দেখছি যে ঠিক আপনার সাথে না থাকলেই তাকে চাঁদাবাজ বলে দেওয়া, এটাও আমরা দেখছি। কোনো দলে চাঁদাবাজ থাকলেই চাঁদাবাজের দল, এটাও শুনছি। চাঁদাবাজিতে লোকরা যখন অতিষ্ঠ, যেখানে বলা হচ্ছে যে ভিডিওতে একজন সরাসরি বলছে, একজন না বহু মানুষ বলছে যে আগে একজনকে দিতাম এখন তিনজনকে দিচ্ছি, আমরা শুনছি সেটা, আগে 100 টাকা দিচ্ছি এখন 300 টাকা দিচ্ছি, তাতেও আমি ব্যবসা করি। তো সেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার দায়িত্ব কি একটা রাজনৈতিক দলের থাকা উচিত না? এবং আমি তো বলেছি বড় দল যে যত বড় দল তার তত বেশি বলা উচিত। ওকে, কিন্তু আমি যদি একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে চাঁদাবাজিটা কেন হয়, কোন পদ্ধতির জন্য, রাষ্ট্রের মধ্যে কোন সিস্টেম, কোন দোষের জন্য হচ্ছে, সেই জায়গাটাই আপনারা কথা না বলে যখন শুধু দলকে এভাবে চাঁদাবাজ বলে বা দলের নেতাকেও আপনারা গালিগালাজকে সমর্থন করে যান, তখন আসলে কি মূল জায়গাটায় আঘাত করা হয়? আমরা গালিগালাজ করিও না এবং সমর্থনও করি না। আমি যেমন ধরুন চাঁদাবাজের কথা যদি বলি, তাইলে তো আজকের যে রিপোর্টটার রেফারেন্সটা আনতেই হয়, যে আপনি জাতীয় দৈনিকে এসছে, সবাই জানে যে রাজশাহীতে বিএনপি জামাতের 50 জন চাঁদাবাজ ধরা পড়েছে। যদিও বিএনপি খুবই এটা আপত্তি জানিয়েছে, এই রিপোর্টটা কারা করেছে তারা সন্দেহ করছে। তারপর আমি বলি এখানে জামাতের 6 জন বিএনপি আপত্তি জানিয়েছে, এটা শুধু বললে হবে না, জামাতও আপত্তি জানিয়েছে। জামাত ওই একই রিপোর্টে জামাতের মহানগরীর সেক্রেটারি তার ওখানে এটার প্রতিবাদ আছে যে এই 6 জনের যাদের কথা বলা হচ্ছে এরা সাংগঠনিক প্রমোটেড কেউ না এবং আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে কেউ না। সুতরাং স্ট্রাকচারের মধ্যে কেউ না, এরকম ব্যক্তিত্ব আপনি লাইবিলিটি নিতে পারেন না। 1 2 হচ্ছে এরপরও বলা হয়েছে যে এরকম 24 পরবর্তী সময় কেউ এসে আমার পিছনে একটা, এখন বহু লোক প্রোগ্রামে এসে আমার পিছনে একটা ছবি তুলতে চায়। এই ছবি তোলা একজন ব্যক্তিকে যদি মানে কোন একটা পত্রিকা, আবার যদি দেখেন এরকমটাই শুনি যে আমাদের না 50 জনের মধ্যে আমাদেরকে 6 জন দেওয়া হয়েছে, এটাকে কোনো কোটার ভিত্তিতে আমি হিসাব করতে চাই না। আমি মনে করি আমার একজনও থাকা উচিত নয়। আবার বিএনপি বা তাদেরও এটা নিতে হবে যে এটাকে টোটাল জিরোতে নিয়ে আসা যায়। এই জিরোতে নিয়ে আসার জন্য দুই দলকে, কিন্তু আমরা কেন দুই দল বা বড় দলগুলো কেন যারা দাবি করি তারা কেন এই ব্যাপারে আমরা সোচ্চার কথা বলছি না? আপনি যেটা বলছেন যে জায়গা কোথায়, জায়গা সবাই আমরা জানি, প্রশাসনের চেয়ে রাজনৈতিক দলগুলো বেশি জানে, জানার কারণে রাজনৈতিক দলের দায়িত্বটা বেশি। নিশ্চয়ই তাই। আশরাফ কায়সার, আমি আপনার কাছে শুনতে চাই, শেষ করে দিতে হবে 30 সেকেন্ডসে যদি বলেন। আমি আপনাকে বলি যে এই দোষারোপের রাজনীতি করতে করতেই একসময় পলাতক শক্তি বিভিন্ন কৌশলে আমাদের সামনে এসে হাজির হবে, তখন তাদের সম্বিত ফিরে আসবে, বা ততদিনে অনেক দেরি হয়ে যাবে। এখন কেউ কাউকে চাঁদাবাজ বলছি, কেউ কাউকে দক্ষিণপন্থী বলছি, এবং একে অন্যের মধ্যে মারামারি করতে করতে, এবং তত্ত্বাবধায়ক সরকারকে বলছি তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে। দেখুন, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তারাই তো এখন মাঠে আছে। তাদের আগামীর স্বপ্ন বাদ দিয়ে, আগামীতে কে ক্ষমতায় যাবেন, কে দুর্নীতি করতে পারবেন, অর্থ আদায় করতে পারবেন, এগুলো বাদ দিয়ে তাদের এক কাট্টা হয়ে আরও কয়েক বছর থাকতে হবে, যাতে করে দেখাতে পারে যে একটা পলাতক রাজনৈতিক শক্তি চলে গেলে বাংলাদেশের জনগণের পক্ষে রাজনীতিবিদরা দাঁড়াতে পারেন। এখন রাজনীতিবিদরা জনগণের পক্ষে নাই, তার নিজের পক্ষে আছেন কিংবা তার দলের পক্ষে আছেন। তাদেরকে জনগণের পক্ষে বা সত্যিকার অর্থেই দাঁড়াতে হবে।